মেঝেতে পড়ে থাকা দুর্বল শরীরটার পানে ঠোঁট জোড়া গোল করে ভারী কি বাতাস ছাড়লো পবনে। গ্রীবা বাঁকিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা বন্ধুর নিকট একপল তাকালো, পরক্ষণে একদম ধীর কদমে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসলো লোকটার সামনে। হ্যাভেনের শান্ত কপটতা, পৈশাচিকতা, হাব ভাব পূর্ণ মুখমণ্ডল নজর পড়তে লোকটার বুক ছ্যাদ করে উঠে। নিমিষে আতঙ্ক ছড়িয়ে পড়লো। ভয়ার্ত মুখ, চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছিল আরও আগেই, এখন হ্যাভেনের কাছাকাছি তা বৃদ্ধি পেয়েছে। গলবিল এক ফোঁটা পানির অভাবে শুকিয়ে বালুকময় মরুভূমির মতো শুকিয়ে আসছে। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে সবেগে। হ্যাভেন ছুরিটার সরু মাথা লোকটার উন্মুক্ত বুক বরাবর লাগিয়ে আঁচড় টানতে লাগলো। অমানবিক নির্যাতনের তোপে লোকটা গলা ছেড়ে বাজাত শব্দে করছে আর গুঙিয়ে যাচ্ছে। হ্যাভেনের তাতে ভ্রুক্ষেপ নেই, সে আপন কাজে অচল। লোকটার চিৎকার ওকে স্বস্তি দিচ্ছে। এই আর্তনাদ গোডাউনের দেয়ালের মধ্যে সীমাবদ্ধ, বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। হ্যাভেনের এই বাড়িটা বাইরে থেকে দেখতে কত সুন্দর পরিপাটি মনে হয়, কিন্তু তিনতলায় অন্ধকারময় গোডাউন বানিয়ে রেখেছে। জানোয়ারটাকে কি ভালো মতো খাতি যত্ন করনি? না তো এখনো চুপ করে আছে কেন? ভালোবাসার ডোজ কম পড়লো নাকি? টিমের ছেলেদের দিকে চেয়ে গলায় গমগমে বিদ্রুপ স্বরূপ কথাটা বলো হ্যাভেন। একজন রয়েছে বিনম্র সহিত উত্তর দিল। হ্যাভেন নজর ফিরিয়ে নিল, দৃষ্টি তাক করে দড়ি বাঁধা লোকটার উপর খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে বিভিন্ন লোকটাকে। লোকটার চোখ দুটি বিস্ফোরিত, ভিতরে কি এক অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে, আবারও নিভিয়ে যাচ্ছে। অনিশ্চয়তার কালো অন্ধকারে কপালের শিরাগুলো ফুলে গিয়েছে, রক্তে ধমনীগুলো চাপের জ্বালায় ফেটে যাবে কোনো এক মুহূর্তে। ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্ত জমাট বেঁধে আছে জিভের আগায়। নোনা জল আর ভয় মিশে এক তীব্র পিপাসার সৃষ্টি করেছে, কিন্তু এক ফোঁটা জল চেয়েও সে মুখ খুলতে পারছে না। তার মুখে কাঠামো নিষ্ঠুর নির্যাতনের চিহ্ন বহন করছে। চোয়ালের হাড় বেরিয়ে আসছে চামড়ার নিচ থেকে। অসংখ্য জোড়াকাটা চাবুকের আঘাতে শরীর বিভৎস অবস্থা, ক্ষতবিক্ষত যন্ত্রণা মিশে গিয়েছে প্রতিটি কোষে। চোখের নিচে গাঢ় ছায়া নিদ্রাহীন বিভীষিকাময় টর্চার রাতের সাক্ষ্য দিচ্ছে। ভয় তার চোখের মণিতে স্থায়ী ছাপ রেখে দিয়েছে। সেগুলো আর কখনো আগের মতো স্বাভাবিক দেখাবে না, কিন্তু তবুও সে মুখ খুলতে রাজি নয়। লোকটার থেকে দৃষ্টি সরালো, পরপর বন্ধুর দিকে তাকিয়ে তীক্ষ্ণ রাশবাড়ি কণ্ঠে পৃষ্টি ছিল হ্যাভেন। আরেকজন কোথায়? দুজন ছিল না? বুকে হাত গুজে সটন হয়ে দাঁড়িয়ে থাকা বন্ধু নির্লিপ্ত ভঙ্গিতে সাবলীল জবাব। পালিয়ে গিয়েছে। হ্যাভেন গজগজিয়ে উঠল, হাত মুষ্টিবদ্ধ হয়, চিবিয়ে চিবিয়ে বাক্য বহর মুখনিসৃতি ঘটালো। তোরা কি করছিল? আটকাতে পারলি না? তোরা কি করছিলে? আটকাতে পারলি না? বন্ধু ফোঁস করে ক্ষুদ্র শ্বাস ফেলল, ঘূর্ণায়মান চলন্ত ফ্যানের নিচে এসে দাঁড়ালো। দৌড়ঝাঁপ করার শরীর ম্যাজম্যাজ করছে, গায়ে থাকা জ্যাকেট খুলে ফেলল। ভোরে ঠান্ডা পড়েছে, সেজন্য পড়েছিল। ধরণীতে এখন সূর্যের আলোর দেখা মিলেনি, তবুও ভাবসা গরম লাগছে। ভারী জ্যাকেট বিরক্ত হয়ে খুলে ফেলেছে। নিরুদ্বেগ সহিত খেপে যাওয়া হ্যাভেনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় প্রত্যুত্তর জানিয়ে দেয়। সর্বোচ্চ চেষ্টা চলমান ছিল, ত্রুটি রাখা হয়নি, কিন্তু আমাদের টিমের যে ছেলেটা তাকে ধরে রেখেছিল, আচমকা তার চোখে ঘুষি মারে। হাতের বন্ধন ঢিলা হওয়া মাত্র তৎক্ষণাৎ সে পালিয়ে যায় অন্ধকারময় গহীনে। হ্যাভেন ক্রোধে ফুঁসতে থাকলো। লোকটার কাঁধ সমান চুলগুলো করে মুঠো বন্দি করে টেনে তুলে দেয়ালে ঠেস দিয়ে বসায়। লোকটা টলছে, বসে থাকতে পারছে না। একপল ফুরসত না দিয়ে হ্যাভেন গর্জে উঠে হাত থাকা ছুরিটা লোকটার 4 আঙুলের মেঝেতে বিছিয়ে মাঝ বরাবর চেপেই ধরল। লোকটা যন্ত্রণায় কুকড়ে উঠে, কণ্ঠনালী ভেদ করে কথা আসছে না। অতিরিক্ত অযাচিত ব্যথা সবটা শুষে নিয়েছে। দাঁতে দাঁত পিষল হ্যাভেন, বলে উঠল রাগান্বিত সুরে, বাঁচতে চাইলে বল, কার কথায় টুটুলকে কিডন্যাপ করতে গিয়েছিলে? তোর সাথী সঙ্গীটা কে? লোকটা নির্বিকার, হাঁপানি রোগীদের মতো জোরে জোরে শ্বাস টানছে, পিটপিট করে তাকায়, মুখে কথা ফুটছে না। আসলে মাত্রাতিরিক্ত আঘাতে নেতিয়ে পড়েছে, তাই কথা বলতে সময় নিচ্ছে। কিন্তু হ্যাভেনের মন ক্ষুণ্ণ হলো। লোকটার মৌনতা
পারদের মতো তেজ ছড়িয়ে পড়লো শরীরে রন্ধ্রে রন্ধ্রে। চোয়াল শক্ত হয়ে এলো, মাথার মধ্যে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতোই রাগ উগড়ে উঠেছে। ভলভল করে মাথায় আকাশ সমান জেদ চড়ে বসেছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেল, মুহূর্তেই হারিয়ে ফেলল। ক্রোধের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অচিরেই ছুরি দ্বারা চেপে ধরা 4টা আঙুল কেটে ফেল নির্দ্বিধায়। তীরের মতো রক্ত ছুটে বাইরে বেরিয়ে ভূমিপুত ভ্রুপীড়িত হচ্ছে। লোকটা তরপাচ্ছে, সমান তালে গুঙিয়ে যাচ্ছে। হ্যাবেনের মায়া লাগলো না। রক্তচক্ষু নিগুড় চাহনি লোকটার উপর বর্তায় নির্দয়ভাবে, তড়িৎ গতিতে। ছুরিতে লোকটার এক গালে ধাবিয়ে চেপেই ধরল। সঙ্গে সঙ্গে ধারালো ছুরি গেঁথে গিয়ে লোকটার গালের খড়খড়ে অমসৃণ ত্বক কেটে জলকণার ন্যায় রক্ত বেরোতে শুরু করলো। হ্যাবেন চোয়াল শক্ত করে ক্ষুব্ধ মেজাজে বহিঃপ্রকাশ ঘটালো তৎক্ষণাৎ। আমার প্রশ্নের জবাব দে, মরণের ভয় নেই? লোকটা কাঁপছে, শরীরের প্রতিটি পেশি চান চান হয়ে আছে। নিজেই নিজের অস্তিত্বের বিরুদ্ধে লড়াই করছে। পাঁজরের হাড়ের নিচে আটকে থাকা প্রতিটি শ্বাস ভয়ের ভারী শিকল টেনে ধরেছে। নিঃশ্বাসের শব্দে আতঙ্কের গা শিউরে ওঠা সুর বাজছে। আশেপাশের দেয়ালে প্রতিধ্বনি হচ্ছে ছাপা গোঙানির, যা কান ফাটানো চিৎকারের মতন মনে হচ্ছে এই ভয়াবহ নিস্তব্ধতার মাঝে। তার শরীরে আর্তনাদ করছে। দেয়ালে ছায়া পড়ে ভয়ঙ্কর বিকৃত আকারে মনে হচ্ছে কোনো শয়তানি আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। মৃত্যুর ছায়া তার মুখের রেখাগুলো আরেক ধাপে ভয়ঙ্কর হয়ে উঠেছে। লোকটা এক লহমা বেঁচে থাকার ইচ্ছা পোষণ করলো। সহ্য শক্তি জবনিকা টেনে জড়ানো গলায় থেমে থেমে অস্পষ্ট স্বরে বুলি আওড়ালো, নিখিল নামের একজন ছেলে ছিল সাথে। আর বস, মানে যার কথায় কিডন্যাপ করতে গিয়েছিলাম, তাকে সামনাসামনি কখনো দেখিনি আমি। তবে বসের কাছে একজন লোক আছে যার সাথে কাজের বিষয়ে সবকিছু আলোচনা করেন। তিনি আমাকে নির্দেশনা দেন। তার মুখে একবার বসের নাম শুনছিলাম। এটুকু বলেই লোকটা অনিমেষ হাঁপাচ্ছে। হয়তো সময় ফুরিয়ে এসেছে, নিঃশেষ হতে চলেছে এই অন্ধকার গোডনে তার জীবন। লোকটার কথা শুনে হ্যাবেনের নেত্রদা চকচক করে উঠল। বিগলিত হয় বক্ষপট, উমাদের মতো উদ্বিগ্ন চিত্তে কটলে ভেদ করে বেরিয়ে আসে। বসের নামটা বল, জলদি বল, কি নাম তার? লোকটা অস্পষ্ট স্বরে বলতে যাবে, তখনই কোথা থেকে আগুনের উত্তপ্ত লোহিত খঞ্জরের ন্যায় একটা বুলেট এসে তীরের মতো বিঁধে গেল লোকটার কপাল বরাবর, একদম ঠিক চওড়া কপালের মাঝখানে। এতে বোঝা যাচ্ছে গুলিটা যে করেছে সে রিভলভার চালাতে কতটা পারদর্শী এবং তার নিশানা ঠিক কতটা নিখুঁত। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছে সবাই। লোকটা তৎক্ষণাৎ ঢলে পড়েছে রক্তাক্ত মেঝেতে। হ্যাবেনের মুখ বিররে প্রজ্বলিত আলো দপ করে নিভে গেল। মেজাজ চূড়ায় যখন যেন পৌঁছেই গেল। কি থেকে কি হয়ে গেল বোধগম্য হচ্ছে না। সবকিছু ধ্বংস করে দিতে চাইছে, ইচ্ছে করছে। গুলির কোনো শব্দ নেই, অথচ লোকটা ফুটো। গুলির কোনো শব্দ নেই, অথচ লোকটার কপাল ফুটো। তার মানে রিভলভার এই সাইলেন্সার লাগানো ছিল। অবশ্য ছিল, নয়তো আওয়াজ কেন হলো না? লোকটার গালে চাপড় মেরে শরীর ঝাঁকিয়ে অস্থির হয়ে ডাকলো হ্যাবেন। শুনতে পাচ্ছিস? এই নামটা বল। মরার আগে নামটা অন্তত বলে যা, প্রমিস করছি। অনেক বড় ধুমধাম করে তোর জানাজা পড়ে মেজবানের আয়োজন করব। প্লিজ নামটা বল না রে, বলে যা নামটা। লোকটার কোনো সাড়া নেই। গুলি লাগার সাথে সাথেই সে মারা গিয়েছে। হ্যাবেনের বাজখার চিৎকার তার কর্ণগোচর হচ্ছে না। এদিকে আগের থেকে টিমের সবাই হ্যাবেনের বন্ধু সহ তন্ন করে পুরো বাড়ি, ছাদ, বারান্দা, লিভিং রুম খুঁজলো, কিন্তু তেমন কিছুই পেল না। আর না তো সন্দেহজনক কাউকে চোখে পড়েছে। হ্যাবেনের মৃত লাশটার সঙ্গে এইরূপ কথোপকথনে বিরক্তিতে নাক মুখ বিকৃত করলো বন্ধু। তারা চোখে ক্ষিপ্ত মেজাজে দেখালো, তোর মেজবানির টাকা বেঁচে গিয়েছে, তাড়াতাড়ি উঠে আয়। সিসিটিভি ফুটেজ চেক করে দেখি কোনো সুরাহা পাওয়া যায় কিনা। কথাটা শেষ করে বন্ধু ফুটেজ দেখতে লাগলো, কিন্তু প্রশ্নবিদ্ধ হলো বদ্ধ ইট সিমেন্টের পাথরের তৈরি বিল্ডিংয়ের মধ্যে কেউ ঢুকে আকস্মাৎ গুলি করার সুযোগ পেল কিভাবে? হ্যাবেন উঠে দাঁড়ায়, জৌরি চক্ষুদয় চারপাশ অবলোকন করে কিয়ৎক্ষণ আচানক নিগুড় দৃষ্টি স্থির হলো জানালার উপর। এগিয়ে যায় তস্র কদমে, ভ্রুকুঞ্চিত করে তির্যক চাহনি বর্তায় জানালার ওপরের অংশ। জানালার ছোট্ট খিড়কির এক
তৃতীয়াংশ কাচের তৈরি, যা বর্তমানে অর্ধেক ভাঙাচোরা। শক্ত হাতের থাবায় ভাঙা হয়েছে, নয়তো ভারী কোনো বস্তু ছুঁড়ে মারা হয়েছে। সেখানে গোল চিহ্ন, অর্থাৎ গুলি সেইখান থেকেই করা হয়েছে। হ্যাভেন জানলা দিয়ে তাকায় নিচের দিকে। দড়ি বাঁধা নেই, তাহলে তিনতলা কিভাবে এসে গুলি চালালো কেউ? বন্ধুকে উদ্দেশ্য করে বলে উঠল হ্যাভেন। এটা দেখ। সে উঠে আসতে হ্যাভেন দেখালো এবং ব্যাপারটা জানালো। বন্ধু উকি দিয়ে দেখলো আশেপাশে, পরপরই হ্যাভেনকে ভাবুকতা সমেত বলল, মেবি পাশের বিল্ডিংয়ের ছাদে ছিল সেই আগন্তুক। ছাদ থেকেই গুলি চালিয়েছে। এখানে চেক করে দেখতে পারি, তবে মনে হয় না তেমন কিছু পাওয়া যাবে। হ্যাভেন নিচের ঠোঁট কামড়ে ধরে সম্মুখের প্রায় অনেকটাই কাছাকাছি বিল্ডিংয়ের ছাদে তাকিয়ে থাকলো। কে হতে পারে? সে কি হ্যাভেনের এই গোপন বিল্ডিংয়ের কথা জানতো? না জানলে এখানে আসলো কিভাবে? এখানে কি হচ্ছে জানলো কিভাবে? সকালে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। অরু তখন গভীর ঘুমে আচ্ছাদন ছিল। তিমিরে ঢাকা পরিবেশ, ভয়ঙ্কর গা কাঁপানো নৈশব্দ, থমথমে এক পরিস্থিতি। অরু ঘুটঘুটে আধারে ভয় পায়। হ্যাভেন থাকলেও ডিমলাইট জ্বালিয়ে ঘুমায়। অরু ঘুমিয়ে গেলে হ্যাভেন মৃদু আলোর ডিমলাইট অফ করে দেয়, কারণ ন্যূনতম আলোতেও তার ঘুমাতে অসুবিধা হয়। যাওয়ার পূর্বে টুলকে সায়রের রুম থেকে এনে অরুর পাশে শুইয়ে দিয়ে যায়। সায়র দরজার ছিটকিনি কিংবা চাবি লক করে ঘুমায় না, জাস্ট দরজাটা ফিরিয়ে আলগোছে লাগিয়ে রাখে। হ্যাভেন কখন চলে গিয়েছে অরু টের পায়নি। যখন টুটুলের আধো আধো মিষ্টি আওয়াজ তার মুখশ্রীতে আলতো হাতের পরশ পেয়েছে, তখনই ঘুম ভেঙেছে। হ্যাভেনকে দেখতে না পেয়ে অবাক হয়েছিল ভীষণ। সায়রার থেকে জানতে পারে হ্যাভেন কোথায় গিয়েছে, তিনিও জানেন না। অতঃপর টুটুলের সঙ্গে কিছুক্ষণ আদুরে আলাপ করে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হতে শুরু করে। অল্প স্বল্প সাজগোজের জন্য ড্রেসিং টেবিলের কাছে আসতে নজর পড়ে অরুর কানের দুল রাখা বক্সটার নিচে। সাদা চিরকুট, কৌতূহল মেটাতে চিরকুট হাতে তুলে নেয়। তাতে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, ইম্পর্টেন্ট কাজে যাচ্ছে ওরও। ভার্সিটি যেতে চাইলে শাওরের সঙ্গে চলে যাও, অথবা বাড়ি গাড়ি নিয়ে যাও। আমার গাড়ি আজকে পাবে না, সেটা আমি নিয়ে যাচ্ছি। রাগ করো না, তুমি চাইলে নতুন গাড়ি কিনে দেবো। অরু বুঝলো বক্সের নিচে রেখেছে ইচ্ছে করে, যাতে ও সহজে হাতে পায়। আনমনে হাসে সে। অজান্তে মন পাখি পুলকিত হয়। লোকটার টুকটাক যত্নশীলতা কেন যেন ভালোই লাগে ওর। পরক্ষণে মুখ বাঁকায়, ভেঙচি কাটে, দর্পণে একপল তাকে নজর ফেরায়। হ্যাভেনের গাড়ি না পেলে ওর রাগ করবে কোন দুঃখে, যত সব ঠং। অরু বাড়ির গাড়ি করে ভার্সিটি যায়। একটা ক্লাস করে বেরিয়ে আসে। আজকে মিষ্টি ভার্সিটিতে আসেনি, সেই জন্য তার কিঞ্চিত মন খারাপ। অন্য বন্ধু বান্ধব থাকলেও মিষ্টি একটু বেশি ঘনিষ্ঠ। ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি যায়নি। কি মনে করে হ্যাভেনের অফিসে যাবে বলে ঠিক করলো। বাবাকে দেখে না কতদিন, দেখা হয়ে যাবে, সাথে একটু ঘোরাঘুরিও। যেই ভাবা সেই কাজ। রাস্তা ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে। বাড়ির গাড়ি আসবে ভার্সিটির ছুটির সময়। ড্রাইভার তো জানে না অরু এই সময় ক্লাস না করে চলে আসবে। ড্রাইভারের ফোন নাম্বার অরুর কাছে নেই, থাকলে তাকে ফোন করে আসতে বলতো। কি আর করার, অজ্ঞতা দীর্ঘশ্বাস ফেলে পাবলিক গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর একটা খালি ট্যাক্সি পেল। গাড়িটা অনেকটা রাস্তার মাঝখানে, আশেপাশে তেমন গাড়ি ভিড় ছিল না বলে অরু হেঁটেই যাচ্ছে সেদিকে। গাড়ির কাছে যেতে নেবে তখনই চক্ষু দুটো বড় বড় হয়ে গেল। প্রবল বেগে গমগমে শব্দে কার্বন ডাই অক্সাইড ধেয়ে উড়িয়ে আসছে ওর দিকে। হর্ন না দিয়ে ধেয়ে আসছে দোতলা একটি বড়সড় বাস গাড়ি। গাড়িটা মাত্র অল্প একটু দূরে। অরু আতঙ্কিত হয়ে বাঁচার আশা ছেড়েই দিল। ছিটকে দূরে সরে না গিয়ে উল্টো নেত্রদায় চোখ বুজে খিচে ফেলল সর্বাঙ্গ। মাঘ মাসে শীতের থরথর করে কাঁপছে পা দুটো। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি আটকে রেখেছে, নয়তো অরু নড়তে পারছে না কেন। হঠাৎ খসখস করতলে ছোঁয়া শ্রীয় বাহুর মধ্যে অনুভব করে তরুতারা করে চোখ মেলে তাকায়। শরীর এখনও সমতল তালে কাঁপছে। ভয় গলা শুকিয়ে গিয়েছে। নিজেকে ঠিকঠাক করে দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। পরপর নজর বর্তা ট্যাক্সির গাড়ির উপর। গাড়িটা উল্টে পড়ে আছে। আগুন ধরেনি, তবে দুমড়ে মুচড়ে গিয়েছে। ইতিমধ্যে ভিড় জমেছে রাস্তায়। ড্রাইভার আহত হয়েছে সামান্য। কয়েকজন ধরাধরি করে কাছাকাছি হসপিটালে নিয়ে গেল। বাস চালককে আটক করে পাবলিক মারধর করলো। জরিমানা দাবি করেছে ট্যাক্সি চালকের হয়ে। এক প্রকার হট্টগোল বেঁধে গিয়েছে। পাবলিক হতে দৃষ্টি সরিয়ে অরু জীবন বাঁচানো লোকটার দিকে তাকায়। জ্যাব জ্যাব করেছে আশ্চর্য কণ্ঠে সুধায়, আপনি এখানে?
মৃণালের হাস্যজ্জ্বল মুখ উত্তর দেয়, জি, একটু দরকারে এদিকে এসেছিলাম। এসে ভালোই হলো, বলুন। মানবতার কাজ করতে পারলাম। অরু জিভটা ঠোঁট ফেঁচা চিবুক গলাতে নামিয়ে ধীম স্বরে বলে, ধন্যবাদ। মৃণাল শব্দ করে হাসলো, মাথা চুলকে ভনিতা ছাড়ে সাবলীল জানায়, আজকে ধন্যবাদ না দিলেও সেটা যেতে চাইতাম না। যতই হোক, আপনি হ্যাভেন স্যারের ওয়াইফ। যা বিনিময়ে অরু মিষ্টি হাসি উপহার দিল। চঞ্চল ভঙ্গিতে জানতে চায়, অফিসে যাবেন না? চওড়া হাসি টেনে উৎফুল্ল চিত্তে বলে মৃণাল। যাবো, তার আগে আপনাকে দায়িত্ব নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। অরু তৎক্ষণাৎ বিরোধিতা করে, বাড়িতে না, আজকে আপনাদের অফিসে যেতে চাই। সিরিয়াসলি? ইয়েস। মৃণাল অমায়িক হেসে বলল, চলুন। জামশেদ ক্রাচের সাহায্যে হেঁচে হেঁচে অফিসের কর্মচারী কাজ ঠিকঠাক করছে কিনা দেখে চলেছেন। যারা নতুন জয়েন করেছে তাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। ওনার আপাতত এই কাজ একটাই, সবকিছু দেখাশোনা করা। হ্যাভেন তাকে কাজে আসতে নিষেধ করে দিয়েছে, কিন্তু জামশেদ তার কথা শুনতে নারাজ। মেয়ের জামাইয়ের হাত থেকে টাকা নেওয়াটা বেমানান এবং তিনি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। কারো দয়া সহ্য হয় না। হ্যাভেনের এই অফিসের বিল্ডিং 15 তলা বিশিষ্ট। জামশেদ পঙ্গু বলে নিচতলায় থাকেন। সিঁড়ি দিয়ে ওপরে যেতে অসুবিধা হয়। আরও 3টা বড়সড় অফিসের বিল্ডিং আছে, তবে সেখানে হ্যাভেন তেমন যায় না। ছোট চাচা প্রত্যাশ সেগুলোর দায়িত্ব নিয়েছেন। তাছাড়া রাশিয়া হ্যাভেনের নিজস্ব বাড়ি অফিস রয়েছে। বাড়িতে কেউ থাকে না, ভাড়াও দেয়নি, শুধু কয়েকজন লোক রেখেছে বাড়িটা দেখাশোনা করা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। বাংলাদেশ থেকেই সেখানকার অফিস সামলায়। আব্বু? চেনা পরিচয়, কলিজা জুড়ানো আপন ডাক কর্ণকরে ভেসে আসতে তড়িৎ পেছনে ফিরে চাইলেন জামশেদ। ওরু প্রাণবন্ত উৎসব মুখর হাসি ফুটিয়ে দৌড়ে ছুটে আসে। চোখের পলকে মিশে গেল বাবার উষ্ণ বুক জমিনে। জামশেদের মনে হলো বুকের মধ্যে কেউ ঠান্ডা বরফ খণ্ড ঢেলে রেখে দিয়েছে। এক হাতে আলিঙ্গন করলেন মেয়েকে। ভার্সিটি না গিয়ে অফিসে কি করছে আমার মা? জামশেদের কথায় বুকে হতে মাথা উঠায় অরু। মন ভার করে বিরস মুখে শুধু খুশি হওনি? জামশেদ মৃদু হেসে প্রত্যুত্তর করলেন তৎক্ষণাৎ। অরু মাকে দেখে খুশি না হয়ে থাকতে পারি আমি? এমনি জানতে চেয়েছি, তুমি তো এই সময় ভার্সিটিতে থাকো তাই। থমথমে মুখে পুনরায় বাবাকে জড়িয়ে ধরে চনমনে গলায় বলে, সারপ্রাইজ দিতে এসেছি। খুব ভালো। অরু মুখ ঝামটি মারে। কচু ভালো, একবারও দেখা করতে যাও না? জামশেদের কাতর চোখের হতাশ কঞ্চ। সময় স্বল্পতা, ফোনে তো প্রতিদিনই কথা বলি। রেগে থেকো না মা, আব্বুর কষ্ট হয়। রাগ করিনি, মাথায় হাত বুলিয়ে দাও। জামশেদ স্নিগ্ধ হাসলেন। বাবা মেয়ের কথা চলছে সেই সময় হ্যাভেন ক্যাবিন ত্যাগ করে বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। মৃণালকে অনেকক্ষণ ধরে দেখছে না, ফোনেও পাচ্ছে না। সেই জন্য হ্যাভেন ক্যাবিন থেকে বাইরে বেরিয়ে অন্য পরিচিত লোকেদের থেকে তার ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছে। ওর দিকে নজর পড়তেই ভূত দেখার মতো চমকে উঠল। ভাষা চক্ষু জোড়া আঙুল দ্বারা কচলে ফের তাকালো হাসি মাখা অরুর পানে। অমনি ললাটের ভাঁজ টান হলো। প্রফুল্ল চিত্তে হৃদয়টা গদগদ হয়। মৃণালের কথা ভুলে বাঁকা হেসে উঠে ঘুরে পা বাড়লো নিজ কেবিনে। ঝটপট কল করলো জামশেদের নাম্বারে। হ্যাভেনের কল্পে তড়িঘড়ি করে রিসিভ করলেন তিনি। তাকে কথা বলার সুযোগ না দিয়ে হ্যাভেন নিজের মতো নির্লজ্জ বেহায়া মার্কা ভাষণ ছুড়ল। শ্বশুরমশাই, আমি অসুস্থ হয়ে পড়েছি। শরীর চাঙ্গা করতে বউর সেবা যত্ন দরকার। চটজলদি আপনার মেয়েকে আমার নিকট ট্রান্সফার করুন। হ্যাভেন হাত কসলাতে রুমে পায়চারি করছে আর দরজার বাইরে তাকাচ্ছে। অপেক্ষা যেন শেষ হচ্ছে না। এতক্ষণ লাগে আসতে? আদতে অরু আসবে তো, নাকি ভাব দেখে চলে যাবে? হ্যাভেনের উৎকণ্ঠিত বক্ষস্থল অস্থির হচ্ছে ক্ষণে ক্ষণে। অবশেষে হ্যাভেনের লাফালাফি করা হৃদয়টার প্রশান্তি হাওয়া বইয়ে দিতে মিনিট 5 মধ্যে অরুর আগমন ঘটল। হ্যাভেনের অক্ষিপথ চলমলে জলরাশির ন্যায় ঝলঝল করে উঠল। অরু ভেতরে আসতে দরজা লক করে দিল হুড়মুড়িয়ে। অরুর হাত ধরে বাচ্চাদের মতো আহ্লাদি হয়ে অভিযোগ জানায় হ্যাভেন। দেরি করলে কেন? আরো 5 মিনিট আগে খবর পাঠিয়েছে। অরু ছাড়া মেরে হাত ছাড়িয়ে নিল। ঝাঁঝালো গলায় বলে উঠে, ফাজিল লোক, ডেকেছেন কেন? শরীর প্রচন্ড দুর্বল, এনার্জি দিতে তোমাকে লাগবে। মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার? সব দোষ তোমার। আমি কি করেছি? কি করনি, সবই করেছ। তোমার জন্য আমি অসুস্থ। বাজে কথা বাদ দিয়ে ডাকার কারণ বলুন। তা এত ভোর সকালে কোথায় গিয়েছিলেন? বউ তুমি, ডাকতেই পারি।
আর চিরকুটে তো জানিয়ে এসছে ইম্পর্টেন্ট কাজ ছিল। কি কাজ সেটাই জানতে চেয়েছি। কাজের কথা পরে, আগে আমার অসুস্থতা সারিয়ে দাও। বলে অরুকে অফিসের ফাইলে রাখার লোহার ডিজাইনার আলমারির সঙ্গে চেপেই ধরল। অরু হকচকিয়ে যায়, আতবির নেত্র পলব বার কয়েক ঝাপটিয়ে বড় বড় করে তাকায় হতভম্ব মুখখানায়। বাতাসবিহীন বেলুনের মতো চুপসে গিয়েছে। হ্যাভেন অরুর হাতের আঙ্গুলের ফাঁক আঙ্গুলের গুজে দুটো হাতেই আলমারির সাথে লাগিয়ে ঠেসে ধরেছে। তড়িৎ গতিতে মস্তিষ্ক ঝুঁকে অরুর উষ্ঠদয় ছোঁয়ার পূর্বেই অরু মুখ ঘুরিয়ে নিল। হ্যাভেন বিরক্ত হয়, একটা হাত ছেড়ে আলতো করে চিবুকে স্পর্শ করে অরুর মুখ নিজের দিকে ফিরিয়ে নিল। পুনরায় শ্রেয় কার্য হাসিল করতে উদ্যত হয় অরু। তৎক্ষণাৎ হাত দিয়ে হ্যাভেনের বেহায়া উষ্ঠ ঢেকে ফেললো। হ্যাভেন ছটফটে উঁচে নিগড় দৃষ্টিতে অসহায় চাপ। অরু তবু হাত ছড়ালো না। অরুর ধরে রাখা হাতের তালুতে হ্যাভেন চুমু খেল। নরম করতলে হ্যাভেনের উষ্ঠপুটের ছোঁয়া পেতে শিউরে উঠে হাত ছড়িয়ে নেয়। অসহ্যকর লোকটাকে ধাক্কা দিয়ে দূরে সরে দাঁড়ায়। হ্যাভেন বেজায় চটে গেল। ক্ষুব্ধ হয়ে দাঁত কিরমিরিয়ে বলে, অরু চুমু খেতে দিলে না কেন? এটা রীতিমতো অবিচার, নিষ্পাপ স্বামী নির্যাতন, মানবাধিকার বিরোধী কাজ। এইভাবে আমার ব্যক্তিগত স্বাধীনতা হরণ করতে পারো না। তিরিক্ষি মেজাজে সই তেতে উঠল। অফিসে এসব করার জন্য আসেন? হ্যাভেন টেবিলে হতে পানির বোতল তুলে ঠকঠক করে পানি পান করলো। অতঃপর ভাবলেশীন ভাবে কাটকাট জবাব দিল, আগেই বলেছে তোমার বিশ্রী ঠোঁট দেখলে আমার পিপাসা হয়। আমার থেকে যথাসাধ্য দূরে রাখবে এই ভয়ঙ্কর জিনিসকে। একবার ভুল করো যদি ছুঁয়ে ফেলে, শত বাধা দিয়েও কাজ হবে না। আমার কথা শুনলে না, তোমার ব্যাড লাক। অলরেডি নজর দিয়ে ফেলেছে। এখনো ছুঁতে চাইনি, কিন্তু রাতে ছোঁয়ার পর মন কন্ট্রোলে হয়ে পড়েছে। এখন আমাকে আটকানোর সাধ্যই তোমার নেই। নাক ফুলে অরু দাঁতে দাঁত পিষল। আমার ঠোঁটকে বারংবার বিশ্রী বলে আপনি আমাকে অপমান করছেন। হ্যাভেন ঠোঁট কামড়ে হাসে। প্রত্যুত্তরে কঞ্চ ফুঁড়ে বেরিয়ে আসে সুমধুর ব্যঙ্গাত্মক বাক্য, তোমার ছোট তো বিশ্রী বিশ্রী বলে এখানে বারংবার আমার নজর পড়ে। ঠোঁটার থুতনি এত বিশ্রী, কি বলবো। আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস। মেয়েদের থুতনি আর ঠোঁট এতটা বিশ্রী হয়, সেটা তোমাকে না দেখলে জানতামই না। যে আমি জীবনেও আপেল খাই না, সে আমি এখন বউয়ের আপেলের মতো টোল পড়া থুতনি দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। বিশ্রী না হলে আমাকে বশীভূত করে কেন তোমার ঠোঁট আর থুতনি? তর্জনী আঙুল উঁচু করে চিরবিরিয়ে বলে উঠছে অরু। দেখুন। হ্যাভেন ঝুঁকে আসে খানিকটা অরুর নিকট। অরু দু কদম পিছিয়ে টেবিলের সঙ্গে লেগে যায়। হ্যাভেন আরও কাছাকাছি চলে আসে। টেবিলের দুপাশে হাত রেখে অরুকে বেষ্টনী করে ফেল। অরুর নাকের শ্রেয় সরু নাক ঘষে নিজের স্বরে জানায়, এখানে না, বাড়িতে গিয়ে বেডরুমে দেখবো। অরু মাথা পেছনের দিকে সরিয়ে নিল। কণ্ঠ খাদেনে চেঁচিয়ে উঠল মুহূর্তে, বদমাইশ লোক, আমি ওসব মিন করিনি। মস্তিষ্কের ভেতর সর্বদা উল্টাপাল্টা বিষয় ঘোরে আপনার। হ্যাঁ, মাথায় বাড়ি মেরে উগ্র চিন্তা বের করে ফেলবো বেয়াদব। হ্যাভেন ক্রু হাসল। অরুর তেজি মুখায়ব দীপ্তিময় অক্ষি পচে চেয়ে দিল নীরব হুঁশিয়ারি। এই জেদি ওটাকে এত কেন ভালো লাগে আমার? সুস্থ মস্তিষ্কে সাবধান করছি বউ, এত ভালোবাসতে বাধ্য করো না। আপনি সত্যি অভদ্রতার সীমা লঙ্ঘন করছেন। ঘোর বিরোধিতা জানালো অরু। অসম্ভব, আমি ভদ্র ছেলে। ভদ্র বলে তুমি এখনো খালি পেট নিয়ে ঘোরঘোর করছো। না তো এতদিনে তোমার পেট ফুটবলের মতো ফুলে থাকতো। প্রথমে বুঝতে পারলো না হ্যাভেনের কথার মানে। কিয়ৎক্ষণ পর হ্যাভেনের দুষ্ট মিটমিটি অধরের গা জ্বালানো হাসি দেখে তৎক্ষণাৎ বুঝতে পারলো কি বোঝাতে চেয়েছে নির্লজ্জটা। অমনি অরুর চক্ষু চরকাচ বিস্ময়ে ফ্যাল করে নিষ্প্রভ দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকলো হ্যাভেনের নির্লিপ্ত আদলে। অরু থামো, এটা অফিস। কে শোনে কার কথা? হ্যাভেনের অযাচিত নির্লজ্জ মার্কা কথাবার্তা। বিরক্ত হয়ে কেবিনে 12টা বাজাচ্ছে অরু। টেবিলে থাকা জিনিসপত্র মেঝেতে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ফাইলের কাগজপত্র, কলম, কাচের বক্স, পানির বোতল, ছোট ছোট দামি ডিজাইনার শোপিস ছড়িয়ে ছিটিয়ে আছে। নিমিষে তছনছ করে চলেছে হ্যাভেনের পরিপাটি সুন্দরভাবে গোছানো কেবিনটা। হ্যাভেন তড়িঘড়ি করে অরুর কাছে এসে তাকে থামানোর চেষ্টা চালালো। অরু থামছে না দেখে হাত দুটো মুচড়ে পেছনে নিয়ে পিঠের সঙ্গে আড়াআড়ি ভাবে রেখে শত কণ্ঠে বোঝানো স্বরূপ বলল, পাগলামি কেন করছো? শালিক পাখি হতে ইচ্ছে করছে? পুরুষ শক্তি দেখাচ্ছেন? তোমার সেটাই মনে হয়?
সেই জন্যই নিজের মর্জি মতো যা ইচ্ছে তাই করেন। আমার কথার মূল্য কোথায় আপনার কাছে? অরু রুষ্ট গলার ব্যঙ্গাত্মক বাক্য হ্যাবেন আর মানল। ছেড়ে দিল হাত, দূরে সরে দাঁড়ায়। টেবিল থাকা মধ্যম সাইজে একটি রঙিন মার্বেল আঙুল দ্বারা ঘুরিয়ে ঘুরিয়ে কপাল কুচকে ফিগুরা চালা। তোমার প্রশ্নের যথেষ্ট উত্তর দিলে খুশি হবে। অরু চকিতে তাকায়, বিস্মিত হয়ে কাছে আসে, কিঞ্চিত দূরত্ব খোঁচায়। ঘন পল্লব নয়ন জোড়া চকচক করে উঠল। অদৃশ্যের প্রজ্বলিত প্রদীপ দেখে খুশিতে বিগলিত হলো সচা। হাস্যোজ্জ্বল মুখে উৎফুল্ল চিত্তে উল্টো জিজ্ঞেস করল, সবটা বলবেন? বলবো। অরুর কণ্ঠে তারা। জলদি বলুন। আমার ছেলে এবং বউ দুটোই আছে। উত্তর পেয়েছ? আশা করি ডিপ্রেশন নামক শব্দটা তোমাকে আর ছুঁতে পারবে না। মেজাজ খারাপ হলো অরুর। উচ্ছ্বাসিত মুখশ্রী নির্মিষেই ঘুটঘুটি অন্ধকারে দাবিত হয়। ক্রোধে ফুঁসতে থাকলো, নাক মুখ কুচকে চিৎকার ছুড়ে লো সচরে। মিথ্যেবাদী! আমাকে কি ছোট বাচ্চা মনে হয়? যা বুঝিয়ে দেবেন সেটাই বুঝবো আমি। বলতে না চাইলে বলার দরকার নেই। আজকের পর আমিও আর এই বিষয়ে আপনার থেকে কিচ্ছু জানতে চাইবো না। তবু প্লিজ মিথ্যে বলবেন না। মিথ্যুক ধোঁকাবাজদের চরম ঘৃণা করি আমি। ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা হ্যাবেনের অভিব্যক্তি বদলে গেল না। সে সোজাসাপটা আওড়ায়। এখন কি আমাকে ছেড়ে চলে যাবে? কিন্তু সেই সুযোগ তুমি পাবে না। তুমি জেনে শুনে বিয়ে করেছ, তাহলে অযথা কৌতূহল কেন দেখাচ্ছ? অরুর ঠোঁটে তার ছেলের হাসি বিভ্রান্তিতে লুচুপুচি খায়। যেভাবে কাছাকাছি এসেছিল ঠিক সেভাবে পিছু হটে দাঁড়ালো, দূরত্ব বাড়ালো। মুখোন্মৃতি ঘটল রাগান্বিত বাক্য। ছেড়ে যাওয়ার কথা বলিনি। যা ভাগ্যে ছিল হয়েছে। ভাগ্য বদলানোর ক্ষমতা নেই আমার। বাকি রইল অনাধিকার চর্চা। এমনি এমনি প্রশ্নগুলো করিনি। আপনার বউ বাচ্চা আছে এতে আমি মাথা ঘামাতাম না, কারণ আমি জেনেই বিয়ে করেছি। হ্যাঁ, নিজের মতের বিরুদ্ধে বিয়েটা হয়েছে, তবে আপনার সম্পর্কে অবগত ছিলাম আমি। কিন্তু বিশ্বাস করুন, এতদিন যা জানতাম আমার কাছে এখন তা ভুল মনে হচ্ছে। সেটা ভাবতে আপনিই বাধ্য করেছেন আমায়। আপনার কথাবার্তায় স্পষ্ট প্রকাশ পায় আপনি আমার থেকে কোনো বড় সত্য লুকাচ্ছেন। শুধু আমার থেকে না, অন্যদের থেকেও। ইদানিং আমার আপনাকে সন্দেহ হয়, রহস্যময় লাগে আপনাকে। এত শত্রু কেন আপনার? বাড়িতে অফিসে কঠোর সিকিউরিটি কেন রেখেছেন? মানলাম আপনি স্বনামধন্য একজন ব্যক্তি, তাই হিংসাত্মক গুটি কয়েক ব্যবসায়ী শত্রু থাকতেই পারে। কিন্তু আমার মনে হচ্ছে ব্যবসায়ী নয়, বরং আপনার পারিবারিক জীবন নিয়ে টানাটানি করা অনেক শত্রু আছে। নয়তো টুটুলকে কিডন্যাপ করতে কেন চাইবে? টাকার জন্যে? সেটা হলো স্কুল, রাস্তাঘাটে, কিংবা যখন সে খেলতে খেলতে হুটার বাগানে চলে যায় তখন সুযোগের সদ্ব্যবহার করতে পারত। গুরুতর না হলে রাত বিরেতে আপনি বাড়িতে থাকা অবস্থায় কিডন্যাপ করার মতো দুঃসাহস দেখাতো না। আপনি কোনো খারাপ কাজের সাথে জড়িত নন তো? হ্যাবেন অত্যন্ত মনোযোগ সহকারে সবটা শুনল। অমনি রাজ্যের শত অস্বস্তি দানা বাঁধে বক্ষ পিঞ্জরে। ফোঁস করে ভারী নিঃশ্বাস পেল। তির্যক চাহনি বর্তা মেয়েটির মলিন চোখে। অতপর কণ্ঠনালী ভেদ করে বের হয় ঠান্ডা স্বর। অনাধিকার বলছে কেন? আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে। অরুর কণ্ঠে নিপাত অভিমান। থাকলে ধোঁয়াশায় রাখতেন না, সঠিকভাবে সবকিছু বলতেন। হ্যাবেন প্রসঙ্গ পাল্টায়। বিষয়টা কৌশলে এড়িয়ে যায়, জিভের জগায় অদর ভেজায়। আদর মাখা গলায় বলে উঠে নিভৃতে, যতটুকু সম্ভব আমার ব্যাপারে বলি, ভবিষ্যতেও বলবো। অতিরিক্ত টেনশন করে শরীর খারাপ করো না। টেনশনের জন্য মানসিকভাবে অসুস্থ ফিল করো, তারপর দোষীর কাট করে আমাকে দাঁড় করাও। তেতো হলেও সত্যি, আপনাকে বিয়ে করার পর থেকে যে পরিমাণ ডিপ্রেশনে ভুগে চলেছি আমি, এর আগে তেমনটা আমার সাথে আর ঘটেনি। নিখিলের ধোঁকা খাওয়ার পরেও এমনটা হয়নি। হ্যাবেন শিউ চায়। নিখিলের ধোঁকা খেয়েছে আমাদের বিয়ের পর। যাকে টেনশন ফ্রি থাকো আর আমাকে ভালোবাসো। ওরু আমলে নিল না। কপাল বেঁকে এলো ভাবুকতা সমেত আচমকা। হুট করে দনুকের ন্যায় অপ্রত্যাশিত বাক্য ছল। আপনার মনে কি অন্য কেউ রয়েছে? আপনি কি তাকে ভালোবাসেন? তপ্ত কণ্ঠে নিরেট স্বর ছুটে এলো কানে। অমনি হকচকালো দৃষ্টি তাক করলো হ্যাবেন। এ আবার কেমন প্রশ্ন? দৃষ্টি এলোমেলো বিচরণ। সম্মুখের উদ্গ্রীব রমণীর উপর পরপর নিজেকে ধাতস্থ করলো। নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, অবশ্যই সে আমার বউ। তাকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি, সারা জীবন বাসবো। হ্যাবেনের ভাবলেছেন জবাবে অরু না চাইতো। কষ্ট অনুভব করলো। ভেবেছিল সে অন্য মেয়েকে ভালোবাসে, কিন্তু না, সে তো আগের বউর কথা বলল। ও জানে হ্যাবেন প্রথম বউকে খুব ভালোবাসে।
আচরণে সেটাই প্রকাশ পায়। ভালোবাসা না থাকলে ফসল সব টুটুল থাকতো না। হঠাৎ অরুর অক্ষিপট জলে টইটুম্বুর হয়। মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে গেল ক্ষুদ্র সত্তা। স্বামীর কথাগুলো যেন কাটার মতো গেঁথে বসলো হৃদয়। সামনাসামনি নিঃসংকোচ বাক্যদয় কি সুন্দর উচ্চারণ করলো সে। একটিবারের জন্য ভাবলো না কথার রেশ কি পরিমাণ আঘাত হানবে ভগ্ন হৃদয় রমণীর ছোট্ট বক্ষে। চোখের পলক পড়া থেমে গেল অরুর। কপালের রেখাগুলো খানিকটা কুঁচকে উঠল বিস্ময়। তীব্রভাবে শ্বাস আটকে গেল গলায়। দৃষ্টি অস্বাভাবিকভাবে স্থির হয়ে রইল স্বামীর মুখের দিকে। আধারে ঢাকা এক অজানা গহ্বরের মতোই বিস্ময় ও অবিশ্বাসে ভরা। আহত চাহনি তুলে তাকালো হ্যাভেনের স্বাভাবিক আদলে। বিরস মুখে অদ্ভুতভাবে জিজ্ঞেস করে অরু,